লকডাউনে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় চেকপোস্ট, বের হলেই জিজ্ঞাসাবাদ। গণসংগীত শিল্পী ফকির আলমগীর আর নেই। 11টায় খিলগাঁওয়ে জানাজা, শিল্পকলা ও শহীদ মিনারে শ্রদ্ধা শেষে দাফন। শারীরিক মানসিক সমস্যায় ট্রাফিক পুলিশের সদস্যরা 84 ভাগের ফুসফুস ও 64 ভাগের শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত। কাউন্সিলের আগে 25 ভাগ নারী প্রতিনিধিত্ব চায় আওয়ামী লীগ। কেন্দ্রে শূন্য পদে প্রাধান্য পাবেন নারীরা। এবং ভরা মৌসুমেও মেঘনা ইলিশের দেখা নেই। জলবায়ু পরিবর্তন ও নাব্যতা কমার প্রভাব বলছে মৎস্য বিভাগ। স্বাগত 1 ঘন্টা বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এই মুহূর্তে সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত আফরিন। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছি বিস্তারিত। ঈদের ছুটি শেষে শুরু হওয়া কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও শক্ত অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর প্রতিটি প্রবেশ মুখে চেকপোস্ট বসিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। প্রতিটি গাড়িকে থামিয়ে চলাচলের কারণ ও প্রয়োজনীয় কাগজ পরীক্ষা করা হচ্ছে। যারা বের হওয়ার উপযুক্ত কারণ দেখাতে পারছেন না, করা হচ্ছে জরিমানা। এদিকে জরিমানা করা হলেও সড়কে ও অলিগলিতে রয়েছে লোকজনের স্বাভাবিক চলাচল। বাইরে বের হওয়ার জন্য তারা দিচ্ছেন নানা অজুহাতও। অনেকের মুখে মাস্ক থাকলেও ঠিকমতো ব্যবহার করছেন না। শুক্রবার লকডাউনের প্রথম দিনে অকারণে রাস্তায় বের হওয়ায় গ্রেপ্তার হন 403 জন। এছাড়া 203 জনকে করা হয় জরিমানা। দ্বিতীয় দিনের লকডাউন পরিস্থিতি নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী। রাজধানীর গাবতলীতে রয়েছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। রায়হান, গাবতলীতে এর আগের সংবাদ আপনি দেখাচ্ছিলেন যে গত দিনের তুলনায় আজকে ভিড় কিছুটা কম, কিন্তু পুলিশের নজরদারি কড়াকড়িতেই রয়েছে। এখন সেই মুহূর্তে কেমন দেখছেন? গাড়ির কোনো চাপ আছে কিনা, অথবা মানুষজন আসলে চলাচল কেমন করছেন সেখানে? দেখুন, গত কয়েক দফা লকডাউনের মধ্যে বলা যায় যে আজকে সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। এবং সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে পুলিশ সদস্যরা, এই গাবতলীর ইন পয়েন্টে, যেখান থেকে রাজধানীর বাইরে থেকে যারা ঢাকায় প্রবেশ করতে চাইছেন তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করছে। আমি যদি দেখাই এখানকার চিত্র, প্রত্যেকটি গাড়িকে আগের সময় আমরা দেখেছি যে জিজ্ঞাসাবাদ করা হলে আজকে কিন্তু আলাদাভাবে দুটি লেন করা হয়েছে এবং যারা পায়ে হেঁটে আসছেন তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যারা আসছেন তারা যদি কারণ দেখাতে না পারছেন সেক্ষেত্রে তাদেরকে ফেরত যেতে বলা হচ্ছে। এখানে আজকে যারা ঢাকায় প্রবেশ করতে চাইছেন বা এই আমিনবাজার ব্রিজ যারা পার হতে চাইছেন তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে অনেক বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু খোলা রয়েছে। সে সকল বেসরকারি প্রতিষ্ঠানে তারা বাধ্য হয়ে বাসা থেকে বের হচ্ছে। তারা বলছেন যে তারা আসলে বের হতে চাননি। তারা তাদের অফিসকে জানিয়েছিলেন যে যেহেতু লকডাউন শুরু হয়েছে তারা কোনোভাবেই যেতে পারবেন না, কিন্তু তাদের অফিস তাদেরকে জোর করেছে যে কোনোভাবেই হোক না কেন তাদেরকে অফিসে যেতে হবে। ঠিক এমন সংখ্যাই আজকে বেশি দেখা গেছে। এবং যারা জরুরি প্রয়োজনে বের হয়েছেন তাদের কাছ থেকে যে সকল কাগজপত্র রয়েছে সেই কাগজপত্র দেখতে চাওয়া হচ্ছে। অনেকেই আমরা দেখেছি যে মোটর সাইকেলে করে, প্রাইভেট কারে করে ঢাকার বাইরে থেকে ঢাকায় প্রবেশের চেষ্টা করছেন, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং যারাই বলছেন না কেন তারা জরুরি কাজে বের হয়েছেন তাদের কাগজপত্র দেখা হচ্ছে। প্রয়োজনে সেই যে অফিসে যাবেন সেই অফিসটিতেও যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। বলা যায় যে কঠোর লকডাউনে এই যে আজকে দ্বিতীয় দিন চলছে, সব মিলিয়ে বেশ কঠোর অবস্থানে পুলিশ রয়েছে এবং অনেকে তাদের বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকে তারা ঢাকায় প্রবেশ এবং তাদের কর্মস্থলে যাওয়ার চেষ্টা করছেন। গাবতলীতে পুলিশের নজরদারি আর লকডাউনের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে সকাল থেকে রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি অনেক কম। বাইরে বের হওয়া যানবাহন ও সাধারণ মানুষকে জিজ্ঞাসাবাদ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে কাঁচা বাজারে একেবারেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। মাস্ক ছাড়াই চলছে ক্রেতা বিক্রেতার আনাগোনা। জনসাধারণকে সচেতন করতে মাঠে রয়েছে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও প্রশাসনিক কর্মকর্তারা। শহরের বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে আইন অমান্যকারীদের শাস্তির আওতায় আনছে আইন শৃঙ্খলা বাহিনী।
লকডাউন ও করোনা পরিস্থিতি নিয়ে জানাতে এখন বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মুরাদ। মুরাদ, বরিশালে কি অবস্থা? গতকালকে যেমনটি জানিয়েছিলে যে আসলে লকডাউনকে মানার ক্ষেত্রে জনগণের তেমন একটা সচেতন এখনো হয়নি, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদারকি কি বাড়ানো হয়েছে কিনা? আজকে কি পরিস্থিতি? দেখুন, গতকাল কি পরিস্থিতিতে তারপরও কিছুটা আজকের চেয়ে কম ছিল অন্তত। আজকে কিন্তু আবার সেই সাবেক লকডাউনের দিকে আমরা ফিরে যাই, যে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে এর আগের বার যেমনটা হয়েছিল। আপনি দেখুন, আমি এখন বরিশালের সদর রোড, এটি হচ্ছে বরিশালের প্রাণকেন্দ্র, 3 মাথায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো এই 3 মাথায় এদিকে জেলগেট ক্রস করে নাজিরের পোল, আমার পেছনে হচ্ছে জেলা স্কুল মোড়, আমার ডানে যদি আমরা দেখি তাহলে এদিকে পদ্মাপতি। হ্যাঁ, এই পুরো জায়গাটি এখন যেমন শুনশান দেখাচ্ছে, হ্যাঁ, কিন্তু গতকালকে ছিল আরো শুনশান। এখন কিন্তু লোক বেরিয়ে এসছে। হ্যাঁ, এবং এরা বিভিন্ন জায়গায় যাচ্ছে। হ্যাঁ, এদের মুভমেন্টটা, রিক্সা মুভমেন্ট গতকালকে চেয়ে অনেক বেশি আজকে। হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, এদের মুভমেন্টটা, রিক্সা মুভমেন্ট গতকালকে চেয়ে অনেক বেশি আজকে। হ্যাঁ, তো সবকিছু মিলিয়ে যেটি মনে হচ্ছে বা মনে করা হচ্ছে যে গতকালকে যে মানে মানে অবস্থা নিয়ে লকডাউন এবং কঠোর লকডাউন অথবা কঠিন লকডাউন যাই বলি না কেন শুরু হয়েছিল, আজকে কিন্তু অন্তত নগর চিত্রে আমরা তার ব্যতিক্রম দেখছি। আর যেটি হচ্ছে যে লকডাউন ঠিকই রয়েছে, বরিশালে করোনার সংক্রমণ আসলে কোন পর্যায়ে রয়েছে? সেখানে দূরপাল্লার বাস যেগুলো ছিল, দেখুন বরিশালে করোনার সংক্রমণ আজকের তথ্যটা আমরা কিছুক্ষণ আগে যেটা পেয়েছি সেটি হচ্ছে যে বরিশালে গত 24 ঘন্টায় 1 জন মারা গেছেন করোনায়, আর 10 জন মারা গেছেন উপসর্গে। আর এখানে যেটি আমরা দেখেছি আরো 97 জন নতুন করে আক্রান্ত হয়েছেন বরিশাল জেলায়। বিষয়টি সেখানে না, উপসর্গের মৃত্যু কিন্তু দিনে দিনে এর যে সারি, এটি কিন্তু করোনার মৃত্যুর চেয়ে বেশি সামনে এগিয়ে যাচ্ছে এবং দিনে দিন বাড়ছে। আর এক্ষেত্রে কিন্তু আমরা এর আগে আমাদের টেলিভিশনের পক্ষ থেকে কিন্তু আমরা কয়েকটা রিপোর্ট করেছি বরিশালে কেন এই মৃত্যুগুলো হচ্ছে। আমরা কিন্তু দেখিয়েছি যে অক্সিজেন আছে, অক্সিজেন ফ্লো নেই, এখনো যে একই অভিযোগ পাওয়া যাচ্ছে। তো সার্বিক দিকটা আমরা যেটা দেখি যে বরিশালে যেমন বাড়ছে করোনা, আজকের দৃশ্যপট দেখে মনে হচ্ছে তেমনি কমছে লকডাউন মানার প্রবণতা। এই সবকিছু মিলিয়ে একটা গোলেমেলে অবস্থার মধ্যে রয়েছে বরিশালের করোনা পরিস্থিতি। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুরাদ আহমেদ। দেশে করোনার টিকা নেয়ার ন্যূনতম বয়স শিগগিরই 18 বছর করা হবে। বিশেষায়িত করোনা হাসপাতাল পরিদর্শনে গিয়ে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এছাড়া গ্রামের মানুষের নিবন্ধন জটিলতা মেটাতে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে তাৎক্ষণিক নিবন্ধনের চিন্তাও সরকারের আছে বলে জানান তিনি। দেশে 7 ফেব্রুয়ারি গণটিকা কর্মসূচি শুরুর পর প্রথমে 55 বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধনের অনুমোদন দেয়া হয়। পরে অধিক মানুষকে টিকার আওতায় আনতে বয়সসীমা কমিয়ে 44 করা হয়। এরপর জুলাইয়ের 5 তারিখে টিকার জন্য নিবন্ধনের বয়সসীমা 35 এবং 19 তারিখে 30 বছর করা হয়। তবে এবার স্বাস্থ্য অধিদপ্তর জানালো, টিকার জন্য নিবন্ধনের বয়সসীমা 18 বছর করা হবে শিগগিরই। সর্বনিম্ন যেটা 18 পর্যন্তই হয়তো করে দেওয়া হবে। এটার ব্যাপারে আমাকে মন্ত্রী মহোদয় আজকে সকালবেলা জানিয়েছেন। আমরা আমাদের কমিটিতে আলোচনা করে কিভাবে এটা করা যাবে সেটা আমরা চিন্তা ভাবনা করি। কবে নাগাদ হতে পারে স্যার? এটা কবে নাগাদ হতে পারে স্যার? এটা আমরা বললাম তো, আমরা নিজেরা কথাবার্তা বলে আপনাদেরকে জানাবো। গ্রামাঞ্চলের মানুষের জন্য টিকা গ্রহণ সহজ করতে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে তাৎক্ষণিকভাবে নিবন্ধন করার কাজ চলছে বলেও জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। একই সাথে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানান তিনি। আজকে এখানে যেটা দেখলাম, মানে যারা খারাপ ছিল এরকম আমি 10-12 জনের সাথে কথা বলেছি, তারা কেউ টিকা নেন নাই, তারা বয়স্ক লোক। টিকাটা একটা বড় প্রোটেকশন, টিকাটা দেওয়া উচিত সবারই।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে এ পর্যন্ত 1,09,90,322 জন করোনার টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন 71,89,334 জন, আর 2 ডোজই নিয়েছেন 42,98,000 মানুষ। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণসংগীত শিল্পী ফকির আলমগীর আর নেই। করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার রাতে রাজধানী ইউনাইটেড হাসপাতালে মৃত্যু হয় তার প্রথম জানাজা 11টায় খিলগাঁও পলিমা সংসদ মাঠে, দুপুর 12টায় সবার শ্রদ্ধা নিবেদনের জন্য শিল্পকলা একাডেমি ও কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে ফকির আলমগীরের মরদেহ। বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে দাফন হবে খিলগাঁও মাটির মসজিদ প্রাঙ্গণে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গানটি এখনো মানুষের মুখে মুখে ফিরলেও ফকির আলমগীর চলে গেলেন না ফেরার দেশে। করোনা কেড়ে নিল তুমুল জনপ্রিয় এই গণসংগীত শিল্পীকে। স্বাধীনতার পর পাশ্চাত্য সঙ্গীতের সঙ্গে দেশজ সুরের মেলবন্ধন ঘটিয়ে বাংলা পপ গানের বিকাশে ভূমিকা রাখেন ফকির আলমগীর। করোনা আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার রাত 10:56 তার মৃত্যু হয়। বয়স হয়েছিল 71 বছর। ডাক্তার আপ্রাণ চেষ্টা করেছে এবং শেষ অবধি আজ পর্যন্ত 10:56 যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার আগ পর্যন্ত ডাক্তার আপ্রাণ চেষ্টা করেছেন। দাফন কাফনে সবাই মৃত্যুতে সে ছুটে গেছে, আজকে সে নিজেই লাশ হয়ে গেল। 60-এর দশক থেকে গণসংগীতের সঙ্গে যুক্ত ফকির আলমগীর ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেবে 1969-এর গণ অভ্যুত্থানে সামিল হন। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। সঙ্গীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 1999 সালে ফকির আলমগীরকে দেয়া হয় 21 পদক। তিনি গানের পাশাপাশি নিয়মিত লেখালেখিও করতেন। দীর্ঘ ক্যারিয়ারে তার গাওয়া শান্তাহার জংশনে দেখা, বনমালী তুমি, কালো কালো মানুষের দেশে, মায়ের এক ধার দুধের দাম, আহারে কাল্লু মাতব্বর, জুলেখা সহ বেশ কিছু গান দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। দিনরাত রাস্তায় থেকে বাতাস আর শব্দ দূষণের ফলে এই পরিস্থিতির শিকার হতে হয় তাদের। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন এমন সমস্যার ফলে তাদের আয়ুষ্কালেও প্রভাব ফেলে। দিন বা রাত যে কোনো সময় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করতে হয় ট্রাফিক পুলিশ সদস্যদের। প্রখর রোদ বা বৃষ্টি সব যায় মাথার উপর দিয়ে। টিভি দেখতে গেলে একটু সমস্যা হয়, আমি ভলিউম বেশি দেই, ওরা কমিয়ে দেয়। তবে এতেই শেষ নয় তাদের বিপত্তি। সড়কে ধুলোবালি, গাড়ির ধোঁয়া আর কান ঝালাপালা করার শব্দ তাদের জন্য দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যা তৈরি করছে। আমাদের মেজাজ খিটখিটে থেকে যায়। তারপর অনেকেরই, আমার ট্রাফিক সদস্যের অনেকেই দেখছে যে হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, কারণ বেশি লং টাইম দাঁড়ানোর ফলে এই জিনিসটা হয়। আর আপনাদের যেটা আর কি আপনাদের মাসেল ব্যথা বলেন বা ওই যে এই পেইন, যেটা পায়ের নিচে দেখা যায় ম্যাক্সিমাম জনের ব্যথা থাকে। রোডে দাঁড়ায় থাকার কারণে আমাদের ওই যে টায়ারের ক্ষয়টা ওইটা আমাদের নিঃশ্বাসের সঙ্গে চলে যায়, যার কারণে আমাদের সবারই শ্বাসকষ্ট সৃষ্টি হয়। রাজধানীর বিভিন্ন জায়গায় দায়িত্বরত 384 জন ট্রাফিক পুলিশ সদস্যদের উপর পরিচালিত একটি গবেষণা প্রকাশিত হয় জার্নাল অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড ক্লিনিক্যাল রিসার্চে। এতে দেখা গেছে 84% ট্রাফিক পুলিশ সদস্যই শ্বাসতন্ত্রের সমস্যায় ভুগছেন। রোদে পড়ে, বৃষ্টিতে ভিজে, ধুলাবালির মধ্যে যারা কাজ করে ওদের চিকিৎসাটা একটা জটিল অবস্থায় যায় এবং আলটিমেটলি একসময় ধরেন ওরা কাজ করতে করতে যখন চাকরি শেষের দিকে চলে আসে, চাকরিও শেষ, ওদের লাইফের এক্সপেক্টেন্সিও প্রায় শেষ হয়ে আসে। গবেষণায় আরও দেখা গেছে ধূমপায়ী ট্রাফিক পুলিশ সদস্যদের মধ্যে শ্বাসতন্ত্রের সমস্যায় পড়ার হার 85.5%, আর অধমপায়ীদের এ হার 83.2%। এছাড়া আরেকটি গবেষণায় দেখা যাচ্ছে 64% ট্রাফিক পুলিশ শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত, ফলে 40% ট্রাফিক পুলিশ সদস্য ঘুমের সমস্যায় ভোগেন। ঘুমের মধ্যেও অনেক শব্দ অনুভব করেন। 56% কানে সার্বক্ষণিক বিদ্যুতের শব্দ পান এবং 27% মানসিকভাবে বিপর্যস্ত থাকেন। রোদ, বৃষ্টি কিংবা শব্দ দূষণ
কোনোটা থেকেই বাদ যান না ট্রাফিক সদস্যরা। দিনরাত 24 ঘন্টা কাজ করেন ট্রাফিক নিয়ন্ত্রণে, ফলে তাদের মধ্যে স্বাস্থ্য ঝুঁকি সবচেয়ে বেশি। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ একটা বিরতি, ফিরে এসে আরও থাকছে। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত, বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া। টানা প্রাকৃতে 1566 প্রাণহানি, ইউরোপ ও আমেরিকায় আবারও বাড়ছে সংক্রমণ। অলিম্পিকে আর্চারির মিশ্র ইভেন্টের প্রথম রাউন্ডে সাউথ কোরিয়ার কাছে বাংলাদেশের হার, 3 সেটই হেরেছে রোমান ও দিয়া। এশিয়ায় নতুন হটস্পট ইন্দোনেশিয়াতে করোনায় একদিনে সর্বোচ্চ মারা গেছে 1566 জন, আক্রান্ত হয়েছে 49,000। এদিকে বিশ্বে একদিনে প্রাণহানি 8,460 জনের, শনাক্ত 5,69,000-এর বেশি। এ নিয়ে সারা বিশ্বে করোনায় মোট মারা গেছে 41,59,000 মানুষ, সংক্রমণ ছাড়িয়েছে 19,40,00,000। ব্রাজিলে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মারা গেছে 1,286 জন রোগী, শনাক্ত 45,000-এর বেশি। রাশিয়াতে একদিনে প্রাণহানি 745 জন মানুষের, আক্রান্ত 23,811 জন। ভারতে মারা গেছে 536 জন, নতুন শনাক্ত 39,441। এদিকে যুক্তরাষ্ট্রে বাড়ছে সংক্রমণ, দেশটিতে একদিনে মারা গেছে 426 জন মানুষ, এক সপ্তাহে শনাক্ত বেড়েছে 58%। ইউরোপে আবারও বাড়ছে সংক্রমণ, এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে ফ্রান্সে, নরওয়ে এবং লিবিয়াতে বেড়েছে মৃত্যুর হার। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এশিয়ার প্রাণ হারাচ্ছে মানুষ। এর মধ্যে কেবল ভারতের মহারাষ্ট্রেই প্রাণ গেছে 112 জনের। এছাড়া চীনের হেনান প্রদেশে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 50। ইন্দোনেশিয়ায় প্রাণ গেছে 2 জনের, গৃহহীন 5,000-এর বেশি পরিবার। 17 জুলাই থেকে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে চীনের হেনান প্রদেশ। 1000 বছরে এমন বৃষ্টি দেখেনি চীনের মানুষ। জাংজাও শহরে মাত্র 3 ঘন্টায় যে বৃষ্টি হয়েছে তা পুরো 1 বছরের সমপরিমাণ। ডুবে গেছে রাস্তাঘাট ও রেল লাইন। বন্যা দুর্গত এলাকা থেকে প্রায় 4 লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের 6,000 কর্মীর পাশাপাশি উদ্ধার কাজে নিয়োজিত আছে সামরিক ও আধা সামরিক বাহিনীর 2,000 সদস্য। বন্যায় এখন পর্যন্ত প্রায় $20 কোটি ক্ষতি হয়েছে। সরকারি হিসাব বলছে চীনের 654টি গুরুত্বপূর্ণ শহরের 98%ই বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকিতে রয়েছে। 40 বছরের মধ্যে এই বছরের জুলাই মাসে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ভারতের মহারাষ্ট্রে। 24 ঘন্টায় একটানা বৃষ্টি হওয়ায় রাজ্যের উপকূলের অনেক এলাকা প্লাবিত হয়েছে। এখনো পানিবন্দী 1,000-এর বেশি মানুষ। ঘটেছে প্রাণহানি। উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে হেলিকপ্টার। রাজ্যের বিভিন্ন এলাকায় সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস রয়েছে। এদিকে করোনা মহামারীর মধ্যেই ভয়াবহ বন্যার কবলে ইন্দোনেশিয়া। 13 জুলাই থেকে বন্যার কবলে ইন্দোনেশিয়ার কালিমান্তান প্রদেশ। ঘটেছে প্রাণহানি, গৃহহীন 5,000-এর বেশি পরিবার। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জিনজিয়াং প্রদেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নামে বন্দি শিবির পরিচালনা করছে চীন, যেখানে উইঘর এবং অন্যান্য মুসলিম সংখ্যালঘুদের আটকে রেখে নির্যাতন করা হতো। প্রথমবারের মতো চীনের বন্দিশালা পরিদর্শন করে নির্যাতনের আলামত পাওয়া মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস। উইঘুর মুসলিম সহ অন্যান্য সংখ্যালঘুদের জন্য প্রায় 400 বন্দি শিবির তৈরি করেছে চীন। কয়েক বছর ধরেই এমন অভিযোগ দেশটির বিরুদ্ধে, তবে বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছে বেইজিং। তাদের দাবি এগুলো বন্দি শিবির নয়, শিক্ষাকেন্দ্র। এবার জিনজিয়াং প্রদেশে গোপন কারাগার নিয়ে নতুন প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস। প্রতিবেদনে বলা হয়, শিক্ষাকেন্দ্রের আড়ালে উইঘুর সহ সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত নির্যাতন চালায় চীনা কর্তৃপক্ষ। সম্প্রতি চীনের একটি বন্দি শিবিরে প্রবেশের সুযোগ পায় এপির একদল সাংবাদিক। পুরো বন্দি শিবির পরিদর্শন করে নির্যাতন ও বন্দি রাখার আলামত পায় তারা।
বিদেশি গণমাধ্যম হিসেবে প্রথম চীনের কোনো বন্দিশালায় প্রবেশ করেছে এপি। জিনজিয়াং প্রদেশে অবস্থিত বন্দি শিবিরটির নাম উরুমকি ৩। কারাগারটি ২২০ একর জমি জুড়ে বিস্তৃত, যা আয়তনে 2টি ভ্যাটিকান সিটির সমান। এটি চীনের বৃহত্তম বন্দি শিবির, যেখানে কমপক্ষে 10,000 মানুষকে বন্দি রাখা সম্ভব। ওরা আমাকে স্কুলে নয়, কারাগারে নিয়ে গিয়েছিল। সেখানে আমাকে একটি অন্ধকার ঘরে নিয়ে যায়। আমার হাত পা শিকল দিয়ে বেঁধে রাখে। কোনো সাধারণ স্কুলে এ ধরনের নির্যাতন চলতে পারে না। এর আগে স্যাটেলাইটে ধারণকৃত ছবির উপর ভিত্তি করে এ বিষয়ে বেশ কিছু প্রতিবেদন প্রকাশ করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম, যেখানে চীনের বিরুদ্ধে অন্তত 400 বন্দিশালা তৈরির অভিযোগ তোলা হয়। মুশরিফা নুজাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অলিম্পিকে আর্চারির মিশ্র ইভেন্ট থেকে ছিটকে গেলেন রোমান সানা ও দিয়া সিদ্দিকি। প্রথম রাউন্ডে সাউথ কোরিয়ার কাছে হেরেছেন 6-0 সেট পয়েন্টে। গত মে মাসে এই ইভেন্টেই ওয়ার্ল্ড কাপ স্টেজ 2 এর ফাইনালে খেলেছিলেন রোমান দিয়া, তাই ভালো কিছুর প্রত্যাশা ছিল। কিন্তু অলিম্পিকে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন দেশেরা 2 আর্চার। প্রতিপক্ষ সাউথ কোরিয়ার প্রবল শক্তিশালী। প্রথম সেটে কোরিয়া স্কোর করেছে 38, বাংলাদেশ 30। সেটে কোরিয়ার 35 এবং বাংলাদেশ 33। সেটে ভালোই লড়েছিল রোমান দিয়া। কোরিয়ার 39-এর বিপরীতে বাংলাদেশ করেছিল 38। দর্শক শূন্য স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠল টোকিও অলিম্পিকের। করোনা মহামারীতে নির্ধারিত সময়ের 1 বছর পর 32তম আসরের উদ্বোধন হয়েছে। বাংলাদেশের 6 অ্যাথলিট ও কর্মকর্তারা অংশ নেন মার্চ পাস্টে। পতাকা বহন করেন সাঁতারু আরিফুল ইসলাম। অপেক্ষার অবসান, ক্ষণগণনা শেষে শুরু আনুষ্ঠানিকতা। বিশ্বব্যাপী করোনা মহামারীতে হারানোদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে স্টেডিয়ামে প্রবেশ করে অলিম্পিকের ঐতিহ্যবাহী 5টি রিং। 1964 টোকিও অলিম্পিকের সময় অ্যাথলিটরা যে গাছ রোপণ করেছিলেন তা থেকেই তৈরি হয়েছে অলিম্পিক বৃত্ত। এরপর একে একে স্টেডিয়ামে প্রবেশ করেন অংশগ্রহণকারী অ্যাথলিটবৃন্দ। মুখে মাস্ক লাগিয়ে মার্চ পাস্টে সবার আগে ছিল গ্রিস, যারা অলিম্পিক গেমসের প্রথম আয়োজক। এরপর অলিম্পিক্সের রিফিউজি দল, আর সবশেষে আসে স্বাগতিক জাপান। সব মিলিয়ে 260টি দেশ এবারের আসরে অংশ নিচ্ছে। বাংলাদেশের পতাকা বহন করেন সাঁতারু আরিফুল ইসলাম। তার সাথে শুটার আব্দুল্লাহ হেল বাকি, 2 আর্চার রোমান দিয়া সহ বাংলাদেশের ছোট্ট বহর গ্রেটেস্ট শন আর্থে লাল সবুজের গর্ব ঐতিহ্য তুলে ধরে। বাংলাদেশের নাম আরও একবার বিশ্ববুকে উচ্চারিত হয় নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের অলিম্পিক লরেল সম্মাননা জয়ের মধ্য দিয়ে। টোকিও আসরের জন্য শুভকামনা জানান তিনি। জাপানের ঐতিহ্য আর সংস্কৃতি ফুটে উঠেছে নাচ, গান আর বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে। মহামারীর কঠিন যুগেও অ্যাথলিটদের প্রস্তুতি কঠোর অধ্যবসায়ে জানিয়ে দিয়েছেন জাপানিজ বক্সার ও নার্স তোশুবাতা আরিসা। টোকিওর সন্ধ্যা ঝলমলে করে তোলে 1824টি ড্রোনের তৈরি এক প্রতীকী পৃথিবীর সৌন্দর্যে। জানান দেয় এই কঠিন সময়েও পুরো পৃথিবী এক হয়ে লড়ছে। অলিম্পিকের সার্থকতা যে সেখানেই। এরপর অলিম্পিক সভাপতি থমাস বাখের আমন্ত্রণে 32তম আসরের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জাপানের সম্রাট নারুহিতো। সবশেষে অলিম্পিক মশাল হাতে শিখা প্রজ্বলন করেন জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা। 33টি খেলার 50টি ডিসিপ্লিনে 338টি স্বর্ণপদকের লড়াইয়ে নামছেন প্রায় 11,000 অ্যাথলিট। 8 আগস্ট পর্যন্ত চলবে করোনাকালের এই অলিম্পিক। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ সম্মাননা পেয়েছেন বাংলাদেশের নোবেলজয়ী ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুস। শুক্রবার বিকেলে ভার্চুয়ালি তাকে এই সম্মাননা দেওয়া হয়। খেলাধুলার উন্নয়নের স্বীকৃতি হিসেবে অলিম্পিক লরেল নামে এই সম্মাননা পান তিনি। 5 বছর আগে এই পুরস্কার দেওয়া শুরু করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি IOC। অলিম্পিকের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে পুরস্কারটি পেয়েছেন ডক্টর ইউনুস। এর আগে 2016 সালে রিও অলিম্পিকে এই পুরস্কার পেয়েছিলেন কেনিয়ার সাবেক অলিম্পিয়ান কিপ কেইনো। I'm honored
and overwhelmed to receive this Olympic laurel. বিশেষ এই সম্মাননায় আমি খুবই আনন্দিত। একই সঙ্গে দুঃখ প্রকাশ করছি উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে না পারায়। এই পুরস্কারের জন্য আমি অলিম্পিক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। বিশ্বে ইতিবাচক পরিবর্তন আনতে খেলাধুলা একটি অতি গুরুত্বপূর্ণ মাধ্যম, যা আমাদের কাজে লাগানো উচিত। অলিম্পিকে অংশগ্রহণকারী সবার প্রতি রইল শুভকামনা। I wish all of you best of luck for your competitions. স্পন্সর স্বল্পতা ও মহামারীতে নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, অনিশ্চয়তার মাঝে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন সম্ভব হচ্ছে না বাংলাদেশে। শুক্রবার সাফের দেশগুলোর সাথে ভার্চুয়াল সভায় এমন আলোচনা হয়েছে জানিয়েছেন সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। আগস্ট থেকে পিছিয়ে অক্টোবরে নেওয়া হয়েছে আসর, আগ্রহ দেখিয়েছে ভারত, নেপাল ও মালদ্বীপ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাফুফের বিশেষ আয়োজন সাব চ্যাম্পিয়নশিপ। 30শে আগস্ট মাঠে গণনার কথা থাকলেও করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি, স্পন্সর সংকটের কারণে টুর্নামেন্ট আয়োজন থেকে সরে এসেছে বাফুফে। তারা আমাদেরকে জানিয়েছে যে তাদের পক্ষে এই বছর মানে এই সাব চ্যাম্পিয়নশিপ করার জন্য তার করা সম্ভবপর হচ্ছে না। করোনার কারণে গেল বছর সাব চ্যাম্পিয়নশিপ হয়নি। এবার বাংলাদেশ আয়োজনে অপারগ, শঙ্কার মুখে প্রতিযোগিতার ভবিষ্যৎ। তবে এখনই আশা ছাড়ছে না। এরই মধ্যে সাফ আয়োজনের জন্য মৌখিকভাবে আবেদন করেছে ভারত, নেপাল ও মালদ্বীপ। প্রত্যেকটা দেশ তারা চায় যে সাফ চ্যাম্পিয়নশিপটা যেন এই বছর হয়। অক্টোবরের ফার্স্ট উইকে যেটা ফিফা ক্যালেন্ডার ডেট আছে, সেই ডেটে আমরা সাফ চ্যাম্পিয়নশিপ আমরা নির্ধারণ করেছি। 5 দেশের অংশগ্রহণে অক্টোবর ফিফা উইন্ডোতে সাফের নতুন সময় নির্ধারণ হয়েছে। যদিও এখনই সবকিছু চূড়ান্ত নয়, সবকিছু নির্ভর করছে সেখানকার করোনা পরিস্থিতির ওপর। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা নিয়ে সতর্কতায় শেষ মুহূর্তে স্থগিত হয়েছে বিপিএল ফুটবলের দ্বিতীয় লেগের খেলা। শনিবার বিকেল 4টায় কমলাপুরের প্রথম ম্যাচে উত্তর বারিধারার মুখোমুখি হবার কথা ছিল চট্টগ্রাম আবাহনীর। একই সময়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে নামার সূচি ছিল রহমতগঞ্জের, কিন্তু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সিদ্ধান্তে আসে পরিবর্তন। নতুন সূচি অনুযায়ী 30 জুলাই শুরু হবে দ্বিতীয় লেগের খেলা। হারারেতে বাজে ব্যাটিংয়ের মাসুল দিতে হলো বাংলাদেশকে। দ্বিতীয় টি-20তে জিম্বাবুয়ের কাছে হার 23 রানে। 167 রানে টার্গেটের দায়িত্ব নিতে পারেনি ব্যাটসম্যানরা। বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন 9 ব্যাটসম্যান। 73 রানের ইনিংস খেলে ম্যাচ সেরা জিম্বাবুয়ে ওপেনার ওয়েসলি মাদেভেরে। সিরিজে এখন 1-1 সমতা। 167 টার্গেট সহজ নয়, তাই বলে এমন দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং। আগের দিন যারা করেছিলেন প্রশংসা, তাদের মিথ্যা প্রমাণিত করাই যেন শেষ কথা টাইগার ব্যাটসম্যানদের জন্য। হতাশার দিনে ভাগ্য ভুলেছে সমর্থন দিতে, না হলে এই বেল কিভাবে বাতাসে নড়ে? সিকান্দার রাজা, মাসাকাজ্জারা কিভাবে এমন দুর্ধর্ষ বোলার বনে যায়? বড় টার্গেটের যেন একটাই জবাব, উড়িয়ে মারা। রিয়াদ মাহিদিদের বিগ শট প্রীতির পর প্রশ্ন উঠতেই পারে, মস্তিষ্কের ব্যবহার কি ভুলেই গেলেন? টাইগারদের যখন এমন তাড়াহুড়ো, জিম্বাবুয়ানরা হাত পা গুটিয়ে থাকে কেমন করে? মুজারাবানি, চাতারা, জংওয়েরা বল করেছেন পরিস্থিতি অনুযায়ী। স্লোয়ার ডেলিভারির ব্যবহার দেখার মতো তাড়াহুড়ো নেই। জানা কথা, নিজ থেকে জালে পড়বে শিকার। দিনের শুরুটা ইঙ্গিত দিচ্ছিল ভিন্ন কিছু। মাহিদির বৈচিত্র্যে মারুমানি ফিরেছেন, সাকিবে থেমেছেন ইনফর্ম চাকাব্বা। জিম্বাবুয়ে ইনিংসের ভিত্তি স্থাপিত হয়েছে এরপর। তৃতীয় উইকেটে মাদভেরে ও ডিওন মায়ার্সের 57 রানের জুটি। প্রতিপক্ষ চড়াও হলে ডেথ ওভারে ভরসা যিনি সেই মুস্তাফিজ নেই একাদশে। দিন শেষে সেই বিলাসিতার মূল্য দিতে হলো চড়া। তাসকিন, শরীফুলরা খারাপ করেননি, কিন্তু ডেথ ওভারে সেই অর্থে দেয়া সম্ভব হয়নি ধাক্কা। সুযোগ পেয়ে দারুণ ক্যামিও রায়ান বার্লের। 166 এর পুঁজি হয়তো এত অসম্ভব কিছু নয়, কিন্তু মাথাটা ঠান্ডা রাখতে পারলো ব্যাটসম্যানরা কোথায়? শততম টি-20তে দাপটের পরদিনই এমন হতশ্রী পারফরম্যান্স। প্রশ্ন তোলে, অতি আত্মবিশ্বাসী কি পথ হারালো টিম টাইগার্স? মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে নতুন শঙ্কা। ওয়েস্ট ইন্ডিজ দলের এক স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় আইসোলেশনে ওজি ক্রিকেটাররা। এতে নির্ধারিত সময়ে বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ হওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। অনিশ্চয়তা প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান গণমাধ্যম। 24 ঘন্টাও পার হয়নি অস্ট্রেলিয়া সিরিজের সূচি জানিয়েছে বিসিবি। অস্ট্রেলিয়ার শর্ত মেনে মুশফিকও থাকছেন না সিরিজে।
এরই মধ্যে অজিদের সফর নিয়ে দেখা দিয়েছে নতুন শঙ্কা। করোনার কারণে স্থগিত ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে। একই সাথে অস্ট্রেলিয়ার বাংলাদেশে আসা নিয়ে তৈরি হয়েছে সংশয়। উইন্ডিজের এক স্টাফ কোভিড পজিটিভের খবরে স্থগিত হয় ম্যাচ। এরপরই আইসোলেশনে পাঠানো হয় দুই দলের ক্রিকেটারদের। জৈব সুরক্ষা বলয়ে করোনা ছড়িয়ে পড়ায় অজিদেরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ সফর নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অস্ট্রেলিয়ার কয়েকটি গণমাধ্যমের দাবি, করোনার কারণে স্থগিত হয়ে যেতে পারে 5 ম্যাচের টি-20 সিরিজটি। সিডনি মর্নিং হেরাল্ড ও দ্য অস্ট্রেলিয়ান জানিয়েছে, অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর বাতিল হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। এবারের বাংলাদেশ সফরে মেলা শর্ত জুড়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কোভিড পরিস্থিতিতে এক বিন্দুও ছাড় দিতে নারাজ সিএ। ঠাসা সূচিতে 7 দিনের মধ্যে শেষ করতে হবে 5 ম্যাচ। ক্রিকেট অস্ট্রেলিয়ার শর্ত মেনে এক ভেন্যুতে হবে দিবারাত্রির সব ম্যাচ। তবে শুরুর সময় এখনও চূড়ান্ত হয়নি। শঙ্কা দেখা দিলেও বিসিবির প্রত্যাশা, নির্ধারিত সূচি অনুযায়ী মাঠে গড়াবে সিরিজের সব ম্যাচ। বাংলাদেশের জৈব সুরক্ষা বলয়ে বেশ কড়াকড়ি থাকায় সফর নিয়ে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ করে 29 জুলাই ঢাকায় আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। 3 দিনের কোয়ারেন্টাইন শেষ করে 2 আগস্ট অনুশীলন করবে অ্যারন ফিঞ্চের দল। 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20 3 আগস্ট। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে চলছে প্রযুক্তির সাথে ভাস্কর্য শিল্পের মেলবন্ধনের এক ভিন্ন ধরনের ভাস্কর্য প্রদর্শনী। ভার্চুয়াল রিয়েলিটিকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে এই প্রদর্শনীর ভাস্কর্যগুলো। মোবাইল ফোনে বিশেষ অ্যাপ ব্যবহার করে দেখলে পূর্ণ রূপ বোঝা যাবে ভাস্কর্যগুলোর। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বসেছে ভিন্ন এক ভাস্কর্য প্রদর্শনী। ভাস্কর্য শিল্পে এবার যুক্ত হয়েছে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি। প্রদর্শনীতে প্রবেশ করলেই চোখে পড়বে বিশাল আকৃতির একটি শূন্যের ভাস্কর্য, যার অর্ধেক মেঝের ওপর দৃশ্যমান এবং বাকি অর্ধেক মেঝের টাইলসের প্রতিফলনের ফলে রূপ পেয়েছে পূর্ণ একটি শূন্যে। প্রদর্শনীর নাম রাখা হয়েছে নিউ নেচার। প্রদর্শনীতে আধুনিক প্রযুক্তির প্রভাবে ব্যক্তিত্বের রূপান্তর, মানুষ ও যন্ত্রের মধ্যে সম্পর্ক এবং ভার্চুয়াল জগতে মানুষের বাস্তবতার সন্ধান করার বিষয়গুলি উঠে এসেছে। আমরা এখানে দেখাচ্ছি আমরা কিভাবে বেঁচে আছি এবং কিভাবে এটি পরিবর্তন হচ্ছে। আমরা বিশ্বের সূক্ষ্ম সূক্ষ্ম পরিবর্তনগুলো ভাস্কর্যে তুলে আনার চেষ্টা করছি। আমরা এমন সময় বাস করছি যখন প্রযুক্তিগত প্রক্রিয়া অনেক এগিয়ে গেছে, তবে সামাজিক কাঠামো এখনও এক ধাপ পিছিয়ে রয়েছে। প্রদর্শনীতে ভাস্কর্যগুলো রয়েছে অর্ধেক অবস্থায়। একটি ফোন অ্যাপ ব্যবহার করে ভাস্কর্যের সামনে ফোন ধরলেই ফোনের পর্দায় দৃশ্যমান হবে পুরো ভাস্কর্যের চিত্র। শিল্পীরা এই ধারণাকে বলছেন অদৃশ্যের মধ্যে দৃশ্য। এখানে আমরা যে ভাস্কর্যগুলো দেখতে পাচ্ছি, যা কেবলমাত্র অ্যাপ্লিকেশনটির মাধ্যমে দৃশ্যমান হবে। এছাড়া অ্যাপ্লিকেশনটির মাধ্যমে দেখা যাবে যে তাদের দেহের তাপ রয়েছে, অর্থাৎ তারা তাপমাত্রার উপর নির্ভর করে লাল, সবুজ বিভিন্ন বর্ণের দাগ দেখায়। আমরা প্রকল্পটি এভাবে উপস্থাপন করেছি। নিউ নেচার প্রদর্শনীর ধারণা নিয়ে কাজ করছেন আর্ট অ্যাসোসিয়েশন রিসাইকেল গ্রুপের কুজন নেসভ এবং অ্যান্ড্রে ব্লোখিন। তাদের মতে রিসাইকেল গ্রুপের প্রদর্শনীটি ভার্চুয়াল বিশ্বে নতুন যাত্রা। প্রদর্শনীটি মানহেস সেন্ট্রাল এক্সিবিশন হলে 16 জুলাই থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টিভির আরও খবর জানতে, বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ সবাইকে।